আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিছুই তো খেলে না বাবা, তুমি তো সকালের নাস্তাও করনি, দুপুর হয়ে গেছে, এতটুকু খাবারে হয়? এটাই খাওয়া দাওয়া করার বয়স? সাইফার বাবা স্ত্রীর সাথে তাল মিলিয়ে বললেন, আমাদের মতন বুড়ো হয়ে গেলে বাজ বিচার করে চলতে হবে। শাবাব নরম গলায় জবাব দেয়, আমি সত্যি খেতে পারছি না, আর সকালে নাস্তা করে এসেছি আমরা। সাইফা যে বলল তুমি কিছু খাওনি। আর চোখে চাইল শাবাব সাইফার দিকে। ঘরের শত্রু বিভীষণ, তার মুখখানা দেখে বোঝা যাচ্ছে মনের মধ্যে দুষ্টু বুদ্ধি। মিটিমিটি হেসে চলেছে দৃষ্টি এড়িয়ে, একে পরে দেখা যাবে বলে ভেবে নিল। লম্বা নিঃশ্বাস ফেলে। সাইফা ঠিক তখনই বলে ওঠে, আম্মু উনি লজ্জা পাচ্ছে, আর কিছুই না। কোথায় নাস্তা করেছেন? সকালে 1 কাপ চাই না খেলেন, ওতে কি পেট ভরে? সাইফার বাবাও বলে ওঠেন, তাই তো, পেট পুরে খাও, এটাও তোমারই বাড়ি, একদম লজ্জা পাবে না। খাওয়া দাওয়ার পর হজম করারও সময় দেওয়া হয়েছে। সাইফার ঘরে এদিক থেকে ওদিক হেঁটে চলছে শাবাব, অস্থিরতা সারা দেহে। জীবনের শেষ খাওয়া খাইয়ে দিয়েছে। সাইফাকে ঘরে আসতে দেখেই এগিয়ে গেল শাবাব, বলল, এখানে আসো অসভ্য মেয়ে। হ্যাসকা টেনে দুহাত পেছনে বেঁধে ধরেছে নিজের সাথে। ভাবমূর্তির পরিবর্তন দেখতে পায়নি কেন সাইফার মুখে। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে চলেছে। গা জ্বালাপোড়া দিয়ে উঠল শাবাবের, বলে উঠল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তাই না? কিসের প্রতিশোধ? আমি ক্ষমা করতে পছন্দ করি, প্রতিশোধ নেওয়া আমার ব্যক্তিত্বে নেই। হাতের বাঁধন আরো শক্ত হয়। সাইফা ছোট্ট নিঃশ্বাস ফেলে শীতল দৃষ্টিতে চাইল শাবাবের দিকে। নরম গলায় বলল, এমন কেন করেন? মুখের রং বদলায় শাবাবের। আকস্মিক পরিবর্তন এসেছে। জিজ্ঞাসু চিন্তিত দৃষ্টিতে ফের প্রশ্ন করল, কেমন করি? শুধু শুধু রাগ চেঁচামেচি, কি চাই আপনার বলুন? কিছুই যায় না তেমন। আমার সাথে মানিয়ে নিতে পারছেন না? এহন প্রশ্নে ম্লান হয়ে ওঠে শাবাবের মুখমণ্ডল। হাতের বাঁধন ঢিলে করলেও ছেড়ে দিল না। খানিক উদ্বেজিত দেখাচ্ছে তাকে। তটস্থ হয়ে জানতে চাইল, এভাবে কেন বলছো? মাঝে মধ্যে মনে হয় মানিয়ে নিতে পারেননি। বুঝছনি আমাকে এখনো? আর আমাকে? তোমাকে বোঝার মতন সহজ কাজ আমি করি না। তোমার মন মস্তিষ্ক সবটাই উন্মুক্ত আমার চোখে। তবে লক্ষণীয় কিছু বিষয় আছে, সেগুলো না হয় আমি একাকী উপভোগ করি। আমি জানতে চাই। এমনিতেই উড়ু উড়ু মন তোমার, আরও 2-4টা পাখা গজাক, এটা আমি চাই না। হাত ছাড়িয়ে নিল সাইফা। আজকাল অধিকারবোধ বেশি কাজ করে। শাবাবের দিক থেকে বাধা আসে না কোনো। সর্বছুট সে নিজেই দিয়ে রেখেছে। গলায় হাত পেঁচিয়ে জড়িয়ে ধরল। অনুভব করতে লাগলো শাবাবের অস্থির হৃদয় স্পন্দন। চুলমুট করে ধরে স্বস্তি উপলব্ধ হয়। শাবাব বলে ওঠে, আমার মধ্যে আবদ্ধ থাকো, আমার অধীনস্থ। ধীরে ধীরে সব বুঝে যাবে। থামবো, কিন্তু বলুন তো, আমার জ্বালাতন আপনার অসহ্য লাগে না? না। মাংসল হাত জোড়া পিঠে পেঁচিয়ে আছে। দৃঢ়নিষ্ঠ বাঁধন। বক্ষসিন্ধুকে গ্রাস করে নিচ্ছে যেন সাইফাকে। চুল গভীরে মুখ ডুবিয়ে নিরন্তর শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছে। বাহুবন্ধন বারে বারে উপলব্ধি করালো শাবাবের ব্যাকুলতা, অস্থির অভ্যন্তরের সমগ্রটা। মুখ ফুটে সাইফা বলে উঠল, আপনাকে পাবো সেটাই ছিল আমার জন্য আকাশ কুসুম ব্যাপার। এত কাছাকাছি পাবো তা তো কল্পনার ঊর্ধ্বে ছিল। কিছু জিনিস আমাদের কল্পনা শক্তিকে তুচ্ছ করে ফেলে। এসব নিয়ে তোমার ভাবতে হবে না। অবিশ্বাস হলে আমি আছি বিশ্বাস করানোর জন্য। আমি আপনাকে ভালোবাসি। গমগমে কণ্ঠে ধ্বনিতে জবাব এলো, আমি অনুভব করি। এই ছেলে এই। মেয়েলি রুড়ো কণ্ঠে ধরফড়িয়ে উঠল আবির। মাত্রই গরম চা মুখে তুলেছিল, জিপটা বোধহয় পড়ল। পিছন ফিরে চাইতেই সেই হুড়পড়ির দেখা। নিজের চক্ষুকে বিশ্বাস করাতে না পেরে কয়েক দফা পলক ঝাপটায়। চায়ের কাপটা বেঞ্চিতে রেখে উঠে আসে। নত গলায় জানতে চাইল, আপনি এখানে? শাম্মা জবাব দেয়, ওসব কথা বাদ, একজন ফরেনসিক এক্সপার্ট তুমি, ডাক্তার। সিগারেট খাচ্ছিলে? সিগারেট? কে কখন? এই প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। সে তো টঙে বসে এক হাতে চায়ের কাপ ধরেছিল। তার সামনের লোক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল অনবরত। আবির আবারও নিচু স্বরে বলে উঠল, আমি তো চা খাচ্ছিলাম, আমার সামনের জন সিগারেট খাচ্ছিল। বুঝতে ভুল হয়েছে শাম্মার। ভুলটা বুঝতে পারে সামনের দিকে চেয়ে।
উল্টো ঘুরে বসে থাকায় ভেবেছিল আবিরই বোধহয় ধূমপান করছে। শাম্মা নিজের ভুল স্বীকার করে বলল, ও আচ্ছা, আমি ভুল বুঝেছি, সরি। আপনি এখানে এই সময়? অফিস থেকে ফিরছিলাম। ও। শাম্মা আলগোছে হেসে উঠল। ভয়ে মুখখানা ছোট হয়ে গেছে আবিরের। বাচ্চাদের মতন নাদান মুখে নিচের দিকে চেয়ে তাকে আরো ভয় দেখাতে বলে উঠল, কি শুনি এসব তোমার নামে? কি শুনেছেন? চোখ তুলে জানতে চাইল আবির। মির্জা কত কিছু বলেছে আমায়, জানো? হায় রে মির্জা রে। মন থেকে এই আওয়াজটাই সজোরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কাট কাট দাঁড়িয়ে রইল। ঘাড় আরো নত হয়েছে শাম্মার কথায়। অপরাধী মুখখানা। যা শুনেছি সেটা কি সত্যি? না, আসলে আসলে নকলে বাদ দাও, হ্যাঁ নাতে উত্তর দাও। পুরুষ মানুষের কিসের শরম? এ কেমন কথা? পুরুষ মানুষের লজ্জা থাকতে পারে না? আকার ইঙ্গিতে বেশরম বলল। কোনো নির্লজ্জতা করেছো কখনো? ঠোঁট ভিজিয়ে বলল, আপনি রাগ করবেন না, মির্জার কথা গায়ে মাখবার দরকার নেই, ও যা ইচ্ছে তাই বলে। শাম্মার অফিস বুড়ো আর লুৎফর বেগদের বাড়ি এক সিরিয়ালে পড়ে। সেই সুবাদে প্রায়শই দেখেছে আবিরকে এই চায়ের দোকানে। চোখ পড়েছে আসা যাওয়ার পথে। মির্জার মুখ পাতলা, আপু আপু বলে গড়গড় করে সবটা উগলেছে শাম্মার কাছে। এতে না শাম্মার রাগ হলো, নাই কোনো আপত্তি। অন্যের অনুভূতির উপর কি জোর চলে? শাম্মা বোঝানোর ভঙ্গিতে বলল, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না, সোজাসুজি বলছি শোনো। যা দেখতে অনুভব করতে সুন্দর, তার বাস্তবতা ততটাই কুৎসিত। সম্মান করছি তোমার অনুভূতির, এতে তোমার কোনো দোষ নেই। তবে কিছু মানুষ থাকে যারা এক জায়গায় আটকে আছে, তাদের পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে বের করে আনতে পারে না। অপরজন যত দ্রুত সেটা বুঝে নিজেকে গুটিয়ে নেবে তার জন্য ভালো। আপনি আর শাবাব খুব কঠোরভাবে কথা বলেন। তুমি কষ্ট পেয়েছো? না। আচ্ছা আসি, আপনিও সাবধানে যাবেন। ঘাড়ে হাত চেপে ধীরে সুস্থে পা বাড়িয়ে হাঁটছে আবির। তার যাওয়াটা এক পলক চেয়ে দেখলো শাম্মা। পরপর নিজের পায়ের গতি বাড়িয়েছে। প্রেম ভালোবাসা ওসব কিছুই ভালো না, এটাই মনে প্রাণে বিশ্বাস করে আসছে বেশ কিছু বছর যাবৎ। ভালো তো বেসেছিল সেও একজনকে, বিয়ে অবধি করেছিল। হুটহাট মানুষের অনুভূতিগুলো বদলে যায় কেন? হাসি খুশির মুহূর্তগুলো কান্নার ঘৃণায় বিদ্বেষে পরিবর্তন হওয়ার কারণটা কি? যারা অন্যায় করে পার পেয়ে যায়, মন্দ অশুভ অতীত ক্রিয়াকলাপ স্মরণ করে রুহ কেঁপে উঠে প্রায়। মনে পড়ে হাসপাতালে বেডে নিজেকে, কিভাবে তড়পাতে হয়েছে তাকে। পরিবারের মানুষের মুখগুলো দেখে শুধু মৃত্যুকে চেয়েছে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেও পূর্ণ স্বস্তি পায়নি এখনো। খোঁজার চেষ্টাও করেনি। কোনো পুরুষ মানুষকে দেখলেই অহেতুক ঘৃণা জন্মায়। জাতিটার উপর এসেছে বিতৃষ্ণা। বিষপান করছে একাকিত্বের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা, প্রতিদিন। আরও কত যুগ পার করতে হবে এভাবে কে জানে। মৃত্যু কামনা করে না আর আপন মানুষের মুখ চেয়ে। শুধু জবাব জানতে ইচ্ছে হয় ভুলটা কোথায় ছিল তার। উত্তর পেয়ে গেলে বোধহয় বাকি জীবন ক্লেশহীন কাটানো যাবে। এলোমেলো চুলগুলো মাত্রই দুহাতে বেঁধে নিয়েছে শাম্মা। উঁচু করে খোপা এঁটেছে চুলে। দেহ বড্ড ক্লান্ত। সারাদিন অফিস করে এই রাতের সময়টাই প্রায় সম্পূর্ণ একা। জানালা বেয়ে মৃদু পবনের ছাপটা গায়ে মেখে দারুণ স্বস্তি দিচ্ছে। টেবিলে হাত ভাঁজ করে মাথা এলিয়ে দিতেই দূর হতে ভেসে এলো ফোনের ধ্বনি। 6 বেজে চলেছে। মাত্রই তো মাথাটা নামিয়েছিল, এখন আবার উঠে ফোন রিসিভ করতে হবে। এই ভেবে বিরক্তির এসে হাজির। অনিচ্ছা সত্ত্বেও উঠে আসে। চকচক করতে দেখলো মির্জার নাম্বারটা। একবার চোখের পলক ফেলে ফোন রিসিভ করলো। আপুড। বলো মির্জা। কেমন আছেন? সব সময়ের মতন ভালো। আচ্ছা। আবিরের কথা জানতে ফোন করেছো? যেমন ভাই তেমন বোন, কেউ কারো চেয়ে কম নাই। হবেও বা কি করে? একই রক্ত দৌড়াচ্ছে রগে রগে। সম্পূর্ণ না হোক 50% আচরণে প্রচুর মিল। মির্জা উত্তর দিল। আপু। তপ্ত নিঃশ্বাস ফেলে শাম্মা বলে ওঠে, আমার একটা অতীত আছে, নিশ্চয়ই জানো। তুমি উপস্থিত ছিলে সেখানে। না জানার কথা নয়। আবির কি সেটা জানে? না আপু, আমি চাই আপনি জানেন। আমি বললে কেমন দেখাই বলুন? আমার অতীত লুকিয়ে রাখার মতন কিছুই না। কেন জানাবো আমি ওকে এসব? কোন অধিকারে? মির্জা বলে উঠল, আপু, আবির ছেলেটা কিন্তু প্রচণ্ড রকমের শান্তশিষ্ট ছেলে। কারোর সাথে কখনো গলা উঁচু করে কথা বলছে আমার মনে পড়ে না। ও নিজের মধ্যেই ব্যস্ত থাকে। ঐক্লান্তিক সময় পছন্দ করে। আমাদের সাথে এতটা বছর আছে, খারাপ কিছুই দেখিনি। শাম্মা বাঁকা হাসে। হাসে মির্জার কথায়। সবাই ভালো হলে খারাপটাকে, সবাই দোষী হলে নির্দোষকে। সবার জীবনে বিপরীত মানুষটার দোষী। কাদা ছোড়াছুড়ি করতে করতে আসল অপরাধ সেই কাদার নিচেই ধামা চাপা পড়ে যায়।
হৃদয়ের প্রতি অন্যায়ের বিচার হয় না। প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রোল প্লে করে। আবির তোমার বন্ধু হিসেবে সৎ। তুমি কি জানো সে ভালোবাসার মানুষ হিসেবে কেমন? চুপ বনে গেল মির্জা। এমন একটি পয়েন্ট তুলে ধরেছে সেটা এড়িয়ে যাওয়ার সত্যিই সাধ্য নেই। তারপরও আবিরের হতবিহব্বল মুখখানার কথা ভেবে বলে উঠল, সময় নিতে পারেন আপু ওকে বোঝার জন্য। যদি সেই সময় আবিরের ভালোবাসা আরো প্রগাঢ় হয় আর আমার অনুভূতি তার বিপরীত হয়, তখন? তার নয় শাম্মার অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা হওয়ার দরকার ছিল। কথার পৃষ্ঠে কথা, উত্তর দেওয়া জায়গাটুকু রাখছে না। উপায় না পেয়ে বলল, আপনার ভাই হয়তো জানেন কি না জানি না, সেও এমন তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিল। এমন কিছু জিনিসে হাত বাড়িয়েছিল যা ধরার আগেই হাত ফসকে চলে গিয়েছে। আপনার ভাইকে জীবনে প্রথমবার কাঁদতে দেখেছি। আপনার সেই ভাই আজ 2 বছর পর থেমে থাকা কদম জোড়া আগে বাড়িয়েছে। কেন জানেন? থর মেরে শুনতে থাকা শাম্মা নড়ে চড়ে উঠল, জানতে চাইল, কেন? সে তার ভালোবাসা পায়নি, কিন্তু যে তাকে ভালোবাসে সেই মানুষটাকে, সেই মানুষের অনুভূতিকে সম্মান দিয়েছে, নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। একবার ওর মুখে থেকে ভালোভাবে চেয়ে দেখবেন, ইদানিং ওর মুখের গম্ভীরতার পাশাপাশি আরও একটা জিনিস দেখা যায়। সেটার নাম হচ্ছে শান্তি। রাখছি আপু, নিজের জীবনের ডিসিশন নিন। আমি হয়তো বেশি বলে ফেলেছি। আপনার কি মনে হয় মির্জা স্যারের ঘরে ছেলে বাবু আসবে নাকি মেয়ে? মশার জ্বালায় অতিষ্ঠ স্বভাব। সাইফাদের বাড়িতে আজ বাধ্য হয়েই থাকতে হচ্ছে। আশপাশে গাছগাছালি, ডোবা থাকায় মশাদের উৎপাত অনেক বেশি। মশা তাড়াতে তাড়াতে সাইফার দিকে চাইল। তার প্রশ্নের জবাবে বলল, যাই হোক, বাপের মতন জোকার স্বভাবে না হলেই হয়। হাস্য উজ্জ্বল স্বভাব বলে সেটাকে, সাদরে গ্রহণযোগ্য আচরণ। মির্জার সুনামে পঞ্চমুখ সাইফার দিকে কঠোর দৃষ্টি ছুঁড়ে স্বভাব। সাইফার চোখে পড়লেও ইচ্ছে করে এড়িয়ে গেল। বিরক্ত করতে ভালো লাগে। স্বভাব প্রশ্ন করল, আমার আচরণ গ্রহণযোগ্য নয়? আপনি একটা রোবট। মেয়ে মানুষকে আকাশের চাঁদ এনে দিলেও চাঁদের উপর থাকা দাগ নিয়ে হায় হুতাশ করবে। আগে চাঁদটা এনেই দিন না, দেখুন হায় হুতাশ করি কিনা। চাঁদ আমার আব্বার সম্পত্তি না, হলেও এনে দিতাম না। সাইফা মুখ বেঁকিয়ে বলল, নিরামিষ লোক, বউয়ের সাথে সুন্দর করে কথাও বলতে জানে না। ক্যাটকেটে গলায় স্বভাব জবাব দেয়, আজগবি কথাবার্তা। এমন কিছু চাও যেটা এনে দেওয়া যায়? সত্যিই চাইবো? আগ্রহী গলায় জানতে চাইল। চাও, সাধ্য থাকলে দিব। স্বভাব মুখে এতটুকু যেন হৃদয় শীতল করছে। ঘুরে চাইল তার দিকে। বুকে হাত ভাঁজ করে শুয়ে আছে। পেশি বহুল হাত জোড়া ফুলে ফেঁপে আছে। কপালে ঘাম আর মুখে বিরক্তির ছোঁয়া। মশা অনেক বেশি জ্বালাতন করছে তাকে। এই মশার সাহস কি করে হয় আপনাকে জ্বালানোর? সে কি জানে না আপনাকে জ্বালাতন করার অধিকার শুধু আমার? কই আমার বন্দুকটা? স্বভাবের চোখ বন্ধ, এখনো ঘুমোয়নি। আপনা আপনি ঠোঁটের কোণে বেঁকিয়ে মৃদু হাসল। নিভু নিভু গলার সুর তুলে বলল, শুধু মশারি টানিয়ে দিলেই হবে আম্মু। তোমার যে মশারা চালাক বেশি, একটা গুলিও তাদের গায়ে ছোঁয়াতে পারবে না। মশারি টানিয়ে লাইট নিভিয়ে ধপাস করে শুয়ে পড়ল। এতটা বলার পরও নড়াচড়া কমেনি এই মেয়ের। অগত্যা পেছন থেকে টেনে নিয়ে জড়িয়ে ধরে স্বভাব থামিয়ে রাখার উপায় একটাই, তার গায়ের উষ্ণতা। এতেই চুপচাপ থাকে, শান্ত থাকে। চঞ্চল মেয়েটি স্থির শিশুর ন্যায় স্বস্তির স্থান খুঁজে নেয়। স্বভাবের হাতের পেছানো কালো ধাগা থেকে সাইফা জানতে চাইল, এটা হাতে পেঁচিয়ে রাখেন কেন? কারণ আমার ঘরে এমন একজন আছে যে প্রতিনিয়ত আমার উপর কুনজর দেয়, সেটা থেকে বাঁচার জন্য। স্যার, আগামী সপ্তাহে আমার শুভ বিবাহ। গোলাকৃতির টেবিলে দুদিকে শাবাব আর মির্জা, মধ্যিখানে আবির। সাইফা তার নিজের জায়গায় অবস্থানরত। নিজ নিজ কাজে ব্যস্ত মানুষগুলোর মনোযোগ এক নিমেষে হরণ করে নিয়ে গেল লাজুক পুরুষালীর স্বর। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে পারে না। শাবাব হাসল, অমায়িক হাসি। খুব কম দেখা যায় এরূপ হাস্যোজ্জ্বল মুখ তার। ফাঁদ ভেবেই নিয়েছে এই বুঝি শুভেচ্ছা আসছে তার জন্য। শাবাব বলল, শুভ আর বিবাহ দুটো একসাথে এক জায়গায় ফিট হয় না। তুমি শুভ কিছু করতে চাচ্ছ জীবনে, নাকি বিবাহ? বেলুনের মতন মুখটার হাওয়া ফুস হয়ে গেছে। হাই ভোল্টেজের হাসিটা চুপসে গেছে। সাইফা কটমট চোখে চেয়ে। শাবাব বোধহয় ভুলতে বসেছে তার শ্রদ্ধেয় স্ত্রী এখানেই উপস্থিত। মির্জা বলল, যা শালা, একে একে সব বলের পাঠা হচ্ছে। আমার বাচ্চার ডাইপার কেনার বয়সে নাকি আরেক বাচ্চার বিয়ে অ্যাটেন্ড করতে হবে। শাবাব বলল, বলো, শুভ কাজ করছো নাকি বিবাহ? বিয়ে একটা শুভ কাজ স্যার।
মির্জা জানতে চাইল। আমাদের দেখে মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হয় ভালোই আছেন। বাবা হতে চলেছেন, শাবাব স্যারকে দেখে আমার কোনোদিন কিছু মনে হয় না। তুমি আমাকে একটা উদাহরণ কেন দাও বিয়ে শুভ? জীবন যৌবন সবটাই ত্যাগ করতে হবে। বুড়োতে কাজ করার সময় বউ ফোন করে বলবে ঘরে লবণ নেই, কোনো কারণ ছাড়া চ্যাঁ চ্যাঁ করবে। এখন এক মাথা এক ব্যথা, তখন দুই মাথা আর ব্যথা হবে 1000টা। শাবাবের মুখে এতগুলো কথা শুনে ঢোক গিলল ফাহাদ। অল্পদিনে ভালো অভিজ্ঞতা হয়েছে। সাইফার ধৈর্য ধরতে পারল না, স্থান পরিস্থিতি ভুলেও বলে উঠল, আমি কবে বলেছি ঘরে লবণ নেই? আপনি এই কথা কোথায় পেলেন? তড়িৎ গতিতে চোখ রাঙানির শিকার হয় সাইফা। উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল, মুখ নামিয়ে বলল, সরি স্যার। ফাহাদ সাহসী পুরুষের ন্যায় বলল, আমি সামনে নিয়ে নেব স্যার। বেস্ট অফ লাক মির্জা, চলো তোমার সাথে বোঝাপড়া আছে। নীরব পুরুষ আবির। এত কিছু হয়ে গেল, মুখ ফুটে একটা শব্দ বের করলো না। একে একে সবাই বিয়ে করে ফেলছে, তার কি হবে? কিছু হওয়ার চান্সও নেই বিয়ের আগে। নেতানো চোখে দীর্ঘশ্বাস ফেলল। বোঝাপড়া করতে ছাদে এসেছে, ছাদের উপর কোনো বোঝাপড়া করতে হবে, এটাই মাথায় ধরল না মির্জার। শাবাব কোমরে গুজে রাখা বন্দুক বের করে নেয়, আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল, বুড়োর কাজ ভালো লাগে না? কেন লাগবে না? সাইড ব্যবসা খুলে বসেছো, ঘটকালি শুরু করেছো? ও, কে বলল? মির্জা। আরে ভাই, কি বললাম আমি? শাম্মাকে কল করে কি বলেছো? বলেছি যত দ্রুত সম্ভব তোমাকে আবিরের শালা বানাতে। অবাক না হয়ে পারে না শাবাব। ঘরে ভালো থাকতে দেয় না সাইফা, এখানে মির্জা। কোন জনমের ফল ভোগ করছে কে জানে। সব জোকার কেন তার গলায় এসে ঝুলতে হলো। মির্জার কাঁধে হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলল, বাবা হতে যাচ্ছ, নিশ্চয়ই চাইবে না তোমার সন্তান তোমাকে বিকলাঙ্গ বাবা হিসেবে চিনুক। ব্যাপারটা যেন মাথায় থাকে। অন্যর প্রেমে বাধা দিয়ে নিজের দিব্য প্রেম করে যাওয়া আমি সইলে খোদা সইবে না। আমার বউয়ের সাথে আমি প্রেম করি, তোমার বউয়ের সাথে তুমি প্রেম করো, হিসাব ক্লিয়ার? মির্জা হেসে জানতে চাইল, তাই এই প্রেমের ফলন কবে নাগাদ দেখতে পাবো? ফলন তো আকাশ থেকে হবে না, টাইম দরকার। ধরো 9 থেকে 10 মাস অথবা 1 বছর। তোমার এসব আমার চেয়ে ভালো জানা উচিত। প্রসেসিং কি চলছে নাকি? শাবাব জবাব দিল, তুমি তোমার প্রসেসিং এর আগে আমাদের জানিয়েছিলে? প্রেমে পড়েছো তুমি? উতলা হয়ে যাচ্ছে মির্জা। এই তোমার গার্ডস। সিআইডিতে কর্মরত একজন অফিসারের সাহসের দৌড়, ব্যাস এতটুকুই? অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো হচ্ছে। চারিদিকের পরিবেশ শীতল, এসি চলছে পুরো রেস্তোরাঁ জুড়ে। তারপরও আবিরের ঘাম থামছে না। সাদা রুমালের সাহায্যে একটু পরপর মুখ মুছতে লাগলো। হঠাৎ করে ডেকে এনেছে শাম্মা তাকে। উপরওয়ালার নাম নিয়ে এসেছে, তারপরও বুঝতে পারলো না কি করবে। আমার ভাবতেও অবাক লাগে আমি মেয়ে মানুষ হয়ে স্বাভাবিক বসে আছি, আর তুমি ছেলে হয়ে। সরি। আবির বলে উঠল, সরি। অবাক সুরে বলল শাম্মা। আপনি ধমকে কথা বলেন কেন? হেসে ফেলল শাম্মা। নাদার মুখ থেকে প্রশ্ন এসেছে। দেখে কোনোভাবে মনেই হচ্ছে না প্রাপ্তবয়স্ক একটা ছেলে তার সামনে বসে। ধমক দেই কারণ আমি তোমার বড়। কথা বলতে শেখো। বোবার মতন চলাচল করেছো বলেই আজ অব্দি সিঙ্গেল। তোমার চেয়ে ছোট সাবার বিবাহিত এবং মির্জা তো বাবা হতে চলেছে। শুনলাম ফাহাদেরও নাকি বিয়ে সামনের সপ্তাহে। হ্যাঁ, সেও বিয়ে করছে। তুমি কি করলে জীবনে? কিছুই না। একটা পরিকল্পনা করে এসেছিল শাম্মা, তবে তার মধ্যেও সংকোচ। মুখ ফুটে বলে উঠতে দ্বিধাবোধ করছে। এই ছেলের মতন লাজুক অন্য কাউকে দেখেনি। শক্তপোক্ত দেহের একটা ছেলের স্বভাব এমন কেন? অনেকটা সময় হলো এসেছে এখানে। শাম্মার লাঞ্চ ব্রেকে, আবিরেরও। শোনো ছেলে, তোমাকে সময় দিচ্ছি আমি, কিন্তু এটা কখনো ভাববে না তোমার প্রতি আমি ইন্টারেস্ট। তোমাকে দেখবো, চিনবো আর বোঝার চেষ্টা করব। যদি দেখি তোমার চলাচল ভালো, তাহলেই তোমার ব্যাপারে ভেবে দেখব। আবিরের ঠোঁটের কোণে হাসির দেখা মেলে। এক পলক শাম্মার দিকে চেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি নামায়। মির্জার আকাশগুলো মাঝে মধ্যে ভালো কিছু বই আনে। থেমে থাকা বাস ধাক্কা দিয়ে দিয়ে এই অবধি সেই এনেছে। আবির নিচ থেকে বলে উঠল, আপনি তো কিছুই খেলেন না। দুপুরের সময় কফি খেয়ে তো আর চলবে না। খাবো না কেন? অবশ্যই খাবো। তুমি অর্ডার করো, আর বিলটা আমি দেব। আবির কপাল কুঁচকে বলে উঠল, কেন? না মানে আমি। তুমি আমার ছোট, কথাটা কতবার মনে করাবো? আবার চুপসে গেল আবির। এই একটা বিষয় হাত বাঁধা। যার প্রেমে বোধ হচ্ছে সে তার বয়সে বড়। ছড়ি ঘুরাবে শুধু অগ্রজ হওয়ার। তাতে বিশেষ খারাপ লাগা অনুভূত হলো না। শাম্মা তাকে সময় দিয়েছে, তার দিকে পা বাড়িয়েছে, এটাই অনেক। মনে মনে বলে উঠল,
অন্তরের স্বস্তিটা আপনাকে যদি দেখাতে পারতাম। বাড়ির লিফট কাজ করছে না। 15 মিনিট অপেক্ষা করিয়ে দারোয়ানের হুঁশ ফেরে। বাহিরের আবহাওয়া আগুন ছড়াচ্ছে আকাশ থেকে, তপ্ত গরমে সেদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় কিছুতেই সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছুক নয় শাবাব, সাইফা, কেউই। দারোয়ান এসে বলল, স্যার লিফট তো নষ্ট, বলতে ভুলে গিয়েছিলাম। শাবাব, সাইফা একে অপরের দিকে চাওয়াচাই করে। এই লোকটা এতক্ষণ এসে জানাচ্ছে। শাবাব জবাব দিল, খুব ভালো করেছেন, আমার মতে আরেকটু দেরি করে জানালেও খারাপ হতো না। জি স্যার। শাবাব ধমকে বলে উঠল, এতক্ষণ যাবৎ দুটো মানুষ দাঁড়িয়ে আছে দেখেন নাই? আগে বলতে পারেন নাই? নাকি আমরা অদৃশ্য? লিফট নষ্ট, বোর্ড টানাননি কেন? ভুল হয়ে গেছে স্যার। ভুলের শরবত বানিয়ে করে খেয়ে নেন, গরমে আরাম পাবেন। বলেই গটগট করে হেঁটে চলে গেছে শাবাব। ঘামে শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। একসাথে 2-1 সিঁড়ি বেয়ে উঠে গেল। সাইফাও তার পেছনে পেছনে। ঘরে আসতেই শাবাবের প্রতিদিনের কাজে বিরক্ত সাইফা। জুতো রাখার কোনো নিয়ম নেই, একটা এদিকে তো আরেকটা অন্যদিকে। ঘামে বেচা শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলেছে। ঘড়িটার প্রতিও কোনো মায়া নেই। নির্দয়ভাবে সেটাও ফেলে গোসল করতে চলে গেল। এগুলো সাইফারই গোছাতে হবে। গোসল শেষে কাপড়গুলো সেখানেই ফেলে আসবে। তার সব কাজ করার জন্য বিনা বেতনে কর্মরত সাইফা তো আছেই। ভাবতেই ক্লান্ত লাগছে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে বলল, একাই গরম লাগে আপনার, আর আপনি একাই ক্লান্ত। এত কাজ যে বাড়িয়ে গেলেন, কষ্ট হয় না আপনার গোছাতে? আমি কি রোবট আপনার মতন? এত গরম লাগলে এসো একসাথে গোসল করি। ছি, নির্লজ্জ লোক কোথাকার। শাবাব চেঁচিয়ে জানতে চাইল। তাই মনে মনে একটার পর একটা গালি দিয়ে যাচ্ছে সাইফা। মাথা ঠেকিয়ে আছে দেয়ালে। শান্তি এই জন্মে পাবে না। শাবাব তাকে দিবে না থাকতে। সে কতটুকুই বা বিরক্ত করে। তার চেয়ে 3 গুণ জ্বালায় শাবাব তাকে। ভেজা কাপড় ধুয়ে তারপর বের হবেন, না হয় আমি আপনাকে বের হতে দিব না। এই যে দাঁড়ালাম এখানে। মাত্র শাওয়ারটা ছেড়ে দাঁড়িয়েছিল। মাথা আর দেহ উভয় প্রশান্ত করছিল শাবাব, তবে কানটা শান্তি পেল না। বাহিরে দাঁড়িয়েই তার বিবাহিত স্ত্রী কাকের মতো কা কা করে যাচ্ছে। মনে মনে ভাবলো আজ ফাহাদকে বলা কথাগুলো ভুল ছিল না। আগে ছিল 1 মাথা 1 ব্যথা, এখন 2 মাথা ব্যথা 1000টা। দরজা খুলে এক ঝটকায় টেনে দিল সাইফাকে ভেতরে। দরজা বন্ধ করে সরাসরি পানির নিচে দাঁড় করিয়েছে। হতবিহ্বল সাইফা, চক্ষু ছানা বড়া, ভিজে সর্বাঙ্গ একাকার। এটা কি করলেন আপনি? শাবাব 2 হাত মাথায় রেখে বলল, মাথা ঠান্ডা হয়েছে অফিসার সাইফা। রাগে ফুঁসতে লাগলো সাইফা। হাত ছাড়িয়ে শাওয়ার বন্ধ করে বেরিয়ে যেতে চাইলে ফের টেনে ধরে শাবাব। সহসা নিষিক্ত গলায় মুখ ডোবায়। নিবিড় আওয়াজ ছড়িয়ে দিতে লাগলো একের পর এক। বুকে হাত চেপে দূরে ঠেলে দিতে চাইল সাইফা। দরকার নেই এত আদরের। যা বিপদ ঘটানোর ঘটিয়ে ফেলেছে। আবার আসে ঘেঁষাঘেঁষি করতে। নির্লজ্জ, ধৃষ্ট। তবে পুরুষালী শক্তির কাছে পেরে ওঠা হয়নি। ঘাট থেকে মুখ তুলে দখলে নেয় কম্পিত অধৈর্যরা। ছটফট থামিয়ে স্থির হয়ে এলো সব। আবেশে চোখ নিভিনিবু, ব্যামোহ আচ্ছাদিত, ডুবছে প্রেমময় স্পর্শের গভীরতায়। দীর্ঘ সময় পর ধীর স্থির হলো শাবাব। নড়বড়ে কায়া সাইফার। চোখ বুজে এখনো ঘন নিঃশ্বাস ফেলে যাচ্ছে। শাবাব লম্বা নিঃশ্বাস ফেলে বলল, এখন তো ডাবল কাজ। আমার সহ তোমার ভেজা কাপড়গুলো তোমারই ধুতে হবে, তাই একটু এনার্জি সাপ্লাই দিলাম। আশা করি এখন আর ক্লান্ত লাগবে না কাজ করতে। উজ্জ্বল দিন শেষে সায়াহ্নের আরম্ভিকক্ষণ। কাছে গড়া প্রাচীর বেয়ে চলেছে বৃষ্টিবিন্দু। ঋণিচিনে আধ্যান তুলছে। বহিপার্শ্বের হালচাল ভিন্ন। কেউ কেউ ছাতা মাথায় হেঁটে চলেছে, আবার কেউ চিন্তাহীনভাবে ভেজাচ্ছে নিজেকে। কারো মধ্যে তারা, আবার কেউ নিতান্তই শান্ত। ল্যাম্পপোস্টগুলো নিভু নিভু। যান্ত্রিক ত্রুটির কারণে কখনো কখনো জ্বলে উঠছে, কখনো নিভে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। সুগভীর আধ্যান দৃষ্টি আকর্ষণকারী। কি দেখছো? ছাউনি হটল না স্নিগ্ধ বাতাবরণ হতে। প্রশ্ন ঠিকই শ্রবণ ইন্দ্রিয়তে এসেছে। জবাব দিল ঘোরালো আওয়াজে, সন্ধ্যার বৃষ্টি অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি সুন্দর হয়, তাই না? শ্যামা জবাব দিল, তা তো বটেই। আবির মন্থর গতিতে জবাব দেয়, ভালো লাগছে। আজ তাদের সাক্ষাৎ হয়েছে 4র্থবারের মতন। সপ্তাহে 1 দিনের সময় উপহার স্বরূপ পেয়েছে। বৃহস্পতিবারে দেখা মেলে শ্যামার, অর্থাৎ মাসে 4 দিন। ফোন আলাপটাও হয় না, নম্বর বিনিময় হয়নি এখনো। চাইতে অস্বস্তি বোধ করে আবির। তবে চোখের পলকে যে 1 মাস কেটে গেছে তার হিসাব কে রাখে? আপনার প্রিয় রং কি শাম্মা? নাম ধরে ডাকায় কিছুটা অদ্ভুত লাগলো, তবে আপনি সম্বোধন ওই অদ্ভুত লাগাটাকে অনেকটা কাটিয়ে তুলছে। সমতা বজায় রাখছে উভয় তাকে। শ্যামা জবাব দিল, কালো। আর আমার সাদা। স্নিগ্ধ রং। আর আপনারটা শোকের। আসুন সোয়াইপ করি।
আজ থেকে আপনার পছন্দ সাদা আর আমার কালো। অবাক চাহনিতে শাম্মা প্রশ্ন করল। শোক নিতে চাইছো, সেটাও স্বেচ্ছায়? আবির শীতল চোখে চাইল শাম্মার দিকে। সুগভীর স্থির নেত্র, আজ সাহস হয়েছে সরাসরি দৃষ্টি তুলে দেখার। চোখে চোখ রেখে বলল, আমার বাবা মা নেই। ছোটবেলা থেকে আমি আমার খালার কাছে বড় হয়েছি। সেও 1 বছর হবে স্বার্থপরের মতন আমায় ফেলে চলে গেছেন। আমার সব দায়িত্ব ফেলে চলে গেছেন আমার ঘাড়ি। কালো রঙের মুহূর্ত আমি জানি, শোকের ছায়া কতটা কালো হয় সেটাও আমি জানি। এরা একে অপরের পরিপূরক। তবে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার পছন্দের রং সাদা। আমার পৃথিবী আর পৃথিবীর মানুষের প্রতি কোনো চাওয়া পাওয়া নেই। তাই তো জঞ্জালবিহীন জীবন, সুস্থ স্বাভাবিক। কফিটা ঠান্ডা পানির ন্যায় হয়ে গেছে। এক হাতে মগ ধরে আবিরের সমস্ত কথা শুনে গেল শাম্মা। চুপচাপ নির্বিকার। শীতল তার দৃষ্টি, তার চেয়ে শীতল ভাষা জবাব দিল, একা অনুভব করো না? না, তবে হ্যাঁ, আজকাল নতুন একটা কাজ পেয়েছি। সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবারের অপেক্ষারা আমাকে একা থাকতে দেয় না। অনেক সময় পর চোখের পলক ফেলে শাম্মা। মুস্কি হেসে মাথা তোলায় দুদিকে। কি বলে আখ্যা দিবে তার এই প্রেমকে? স্বল্প বয়সের প্রেম তো নয়, যথেষ্ট সপুষ সে, হিতাহিত জ্ঞান সম্পন্ন। আমার জীবনে এক খণ্ডাংশ কালো ছিল, সেই অংশের প্রেক্ষিতেই বোধহয় আমার কালো রংটা প্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনহীন অতীতকে মনে করার কি দরকার? কান্না যত দ্রুত শুকিয়ে যায় তত ভালো। কান্নার কারণটা ভুলে যাওয়া গেলে আরো ভালো হতো। আবির জবাব দিল। খুব সুন্দর করে কথা বলো তো তুমি। লাজুক হেসে আবির বলল, হয়তো বলি। হয়তো না, সত্যিই সুন্দর করে কথা বলো। শুনেছি যাদের কথা সুন্দর তাদের মন সুন্দর হয়। আমার মন সুন্দর নাকি কুৎসিত সেটা জানতেই তোমার সাথে বারবার সাক্ষাৎ হচ্ছে। যদি সাদা রং বদলে কালো হয়ে যায়? ভাগ্যের দোষ হিসেবে ধরে নেব। নীরবতা বয়ে যায় কিছু সময়ের জন্য। বাহিরে চোখ যায় দুজনের। একটে ভেজা রাস্তায় কৃত্রিম আলো পড়ে চিকচিক করছে। এক দৃষ্টিতে চেয়ে রইল। কিছু সময় বাদে আবির প্রতিবারের মতন জানতে চাইল, আবার কবে দেখা হচ্ছে? আবিরকে চমকে দিয়ে শাম্মা জবাব দিল, রবিবার লাঞ্চ। শিওর। গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বুক কাঁপছে মির্জার। শিট শিট শব্দ উচ্চারণ করে কয়েকবার স্টারিংয়ে হাত চাপড়াচ্ছে। বেরিয়ে এসেছে নষ্ট গাড়ি নিয়ে। ফোন মেলায় শাবাবের নাম্বারে। বুড়োতেই আছে সে। শাবাব ফোন রিসিভ করতেই মির্জা আতঙ্কিত গলায় বলে ওঠে, শাবাব, তোমার জিপের চাবি দেবে। রুবিকে হাসপাতাল নিতে হবে। করুণ গলার আওয়াজ শুনে শাবাব বলে ওঠে, নিচেই থাকো, আসছি। রাগ হচ্ছে শাবাবের। কথাটা জানানো যেত না? কোনো কিছু না জানিয়েই ধেই ধেই করে বুড়ো থেকে বেরিয়েছে। লিফট দিয়ে নিচে নামতে নামতে কয়েক দফা গালিও দিয়েছে মির্জাকে। সাইফা দিকে চাবি ছুড়ে দিল গাড়ির। পরপর পায়ের গতি বাড়িয়ে মির্জার দিকে চলে যায় শাবাব। সাইফা যত সম্ভব দ্রুত গাড়ি বের করে এনেছে পার্কিং থেকে। মির্জাকে নিয়ে রওনা হলো হাসপাতালে। তাদের বাড়ির পাশেই হাসপাতাল। তাদের পৌঁছাতে পৌঁছাতে রুবিকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। মির্জার বাবা মা এবং রুবির মা উপস্থিত। রুবির মা ও মেয়ের কাছেই থাকেন। একমাত্র জামাই তার কর্তব্য পালন করেছে প্রতি ক্ষেত্রে। শাশুড়িকে একা ছাড়েনি এই বয়সে। মির্জার বাবা মাও তাকে গ্রহণ করেছেন সাদরে। শাবাব মির্জার কাছে দাঁড়িয়ে বলল, চিন্তা করো না, এভরিথিং উইল বি ফাইন। চক্ষু লাল হয়ে আছে মির্জা। কেঁদে ফেলবে যে কোনো মুহূর্তে। তার এমন মুখ দেখে শাবাব বলল, বাচ্চার বাবা হচ্ছ অথচ নিজেই বাচ্চার মতন কান্না করছো। তুমি এই অনুভূতি বুঝবে না। আগে বাবা হও, তারপর। শাবাব নীরবে চাইল মির্জার দিকে। কথাটি শুনতে কেমন যেন শোনালো তার কানে। পরপর ম্লান হাসে বলে ওঠে, আমি কাঁদবো এটা আশা করো? 1 ঘন্টা পর সংবাদ হলো ছেলে সন্তানের বাবা হয়েছে মির্জা। ঠিক 5 মিনিট পর ফুটফুটে নবজাতককে নিয়ে হাজির নার্স। প্রথমেই হাত বাড়িয়ে নেয় মির্জার বাবা মা, তারপর রুবির মা। সবার শেষে মির্জার পালা, আর তারই অধিকার সর্বোচ্চ। ছেলেকে কোলে নিয়ে পিতার উষ্ণতায় জড়িয়ে নিল। বারে বারে চুমো খাচ্ছে ছোট্ট গালে। আদরে ভরিয়ে তুলছে নিজের অংশকে। শাবাব বলে ওঠে, ও আনইজি ফিল করছে মির্জা, তোমার দাড়িও গালে বিঁধছে। সাইফা হেসে উঠল, সাথে মির্জাও। শাবাব অবাক চোখে চেয়ে। সত্যিই তো বলেছে সে। এইটুকু বাচ্চার নাক মুখ কুচকে আছে দাড়ির ধারালো স্পর্শে। নিষ্পাপ শিশু। গাল দুটো লাল হয়ে আছে। মাথা ভর্তি চুল। পুচকে হাত দুটি বারবার নড়চড় করেই যাচ্ছে। শাবাব হাত বাড়ায় আপনা আপনি। তর্জনী আঙ্গুল ছুঁয়ে দিল তুলতুলে গালে, পরপর হাতে। বাচ্চাটি খপ করে ধরে ফেলে শাবাবের আঙ্গুল। নরম ঠান্ডা হাতের সাহায্যে ধরে আছে শক্ত করে।
আমার ওয়াগের বাচ্চার মনে হয় তোমার পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর আঙ্গুল চেপে আছে তোমার। মির্জা বলল। সাইফার নজর সেখানে আবদ্ধ অনেক সময় যাবৎ। এক চিলতে হাসি অধর জুড়ে। তার চেয়েও বেশি নজর কাড়া শাবাবের মুখের মৃদু প্রফুল্লতা। শান্ত চোখে চেয়ে মির্জার ছেলের দিকে আলতো করে আঙ্গুল ছাড়িয়ে বলল, আসি, কোনো দরকার হলে কল করো, কেমন? মির্জা জবাব দেয়, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে সময় দাও, পুরো সামলে নেব আমরা। বৃষ্টিস্নাত সন্ধ্যায় শহরের প্রকৃতির সৌন্দর্য অদ্ভুত, আনন্দময়। আকাশে মেঘের গোধূলি ছড়িয়ে পড়ছে। শহরের রাস্তাগুলি নীল রঙের অবাক ছায় আবৃত, যেমন একটি অপূর্ব নৃত্যের স্থানান্তর। বৃষ্টিকে স্বাগত জানাচ্ছে এই নগর। রাস্তার ধারে অবহেলায় পড়ে থাকা ফুলের গাছগুলো তাদের সুগন্ধ ছড়িয়ে চলেছে, হরেক রঙের রঙিন ছায়া বৃষ্টির ধারার মাঝে হারিয়ে। এই দৃশ্যটি যেন একটি প্রেমের কাব্যের মতো, যেখানে প্রকৃতি ও মানুষের ভালোবাসার সম্পর্কে নতুন একটি কাহিনী লেখা হচ্ছে। শহরের প্রকৃতি এখন একটি অলৌকিক ছবি। প্রতিটি বৃষ্টিবিন্দু নিজের মতন করে আঁকছে এক স্নিগ্ধ চিত্র। ব্যস্ত জীবনের সুর গাচ্ছে এক অদৃশ্য সুর। নৃত্য শুরু করেছে অঝোর বর্ষণ। আকাশের ঝলকানিতে মৃদু কমলা বর্ণ ধারণ করা প্রতিবেশের দিকে চেয়ে আছে শাবাব। দেহখানিক ঝুঁকে আছে সামনের দিকে, হাত জোড়া গ্রিলে ঠেকিয়ে। দূরে একটি বিশাল আকৃতির গাছের দেখা মেলে এখান থেকে, যেন আকাশের বুক চিরে দাঁড়িয়ে সে। মেয়েলি খুক খুক কাশির শব্দে ধ্যান ভাঙল। ঘুরে তাকিয়ে সাইফাকে দেখতে পায়। কি ভাবছেন? সাইফা জানতে চাইল, সাথে সাথে জবাব দিল না শাবাব। ঘুরে একপাশে গায়ে বলল, ভাবছি অনেক কিছুই, কোনটা শুনবে? সাইফাও ভাবুক ভঙ্গিতে দৃষ্টি ঘোরায় বলে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই শোনান। শাবাব হাসে। এই হাসিটাকে প্রতি মুহূর্তে গভীর নেটে ধারণ করে সাইফা। হ্যালের ধূমকেতুর মতন সবসময় দেখা মেলে না। শাবাব বলল, বয়স বাড়ছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মির্জার ছেলেকে দেখেছো, কি নিষ্পাপ, আমাদেরও ভাবা উচিত। শাবাবের মুখে স্বাভাবিক সুরে কথাটি হজম হলো না। চোখ কপালে উঠেছে। কি সুন্দর করেই না বলে ফেলল। তার কি ধারণা আছে কিভাবে একটা সন্তান লালন পালন করতে হয়? তাছাড়া ওই চিন্তাধারা আসার কারণটাই বাকি। সাইফা চোখ নামিয়ে জানতে চায়, হঠাৎ? কারণ এটাই পারফেক্ট বয়স, পারফেক্ট সময়। সাইফা ঠোঁট কামড়ে এদিক ওদিক চাইল, কথা এড়াতে বলল, পরে কথা হবে এসব নিয়ে, আমার কাজ আছে, গেলাম। গলার স্বর উঁচু হয়। শাবাব বলে ওঠে, এখানেই দাঁড়াও, চুপচাপ, দরকারি কথা বলছি, এক পা এদিক ওদিক যেন না হয়। জোর জবরদস্তি এখানেও খাটাচ্ছে। সে কি জানে কি বলছে? শাবাব ফের বলে উঠল, আমি সিরিয়াস সাইফা। আপনি জানেন একটা সন্তানের কত শত দায়িত্ব থাকে? জানি না, জেনে নেব। হঠাৎ এই ভূত চাপলো কেন মাথায়? কারণ আমার পরিবার অসম্পূর্ণতা যত দ্রুত সম্ভব পাকিস্তান পূরণ করতে হবে। কঠোর পুরুষালী মুখটা মলিন হয়ে আছে। সাইফা ভালোভাবে দেখে নিল শাবাবকে। হয়তো মনে ধরেছে মির্জার ছেলেকে। মনের মাঝে অনুভূতি জাগ্রত হয়েছে। মির্জার অনুভূতিগুলো নিজে অনুভব করতে চাইছে। আপাতত মুখ দেখে এটাই বোঝা গেল। দ্রুত গতিতে সময় ছুটছে, বেড়ে যাচ্ছে বয়স। অসম্পূর্ণতা নিয়ে আমি বাঁচতে চাই না। চোখে সম্পূর্ণ জীবনের সৌন্দর্য ধারণ করেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। ছটফট করে উঠল সাইফার হৃদয়। এগিয়ে এসে শাবাবের টি শার্ট আলতো করে খামছে ধরে চিন্তিত গলায় বলে উঠল, শুধু উল্টাপাল্টা কথা। তোমার মত নেই এখানে, তাই না? আমি সেটা বোঝাইনি। আমি ভেবেছি আপনি নিজেই চান না। বুড়ি হচ্ছ মেয়ে, দেহে শক্তি অবশিষ্ট থাকতে আমার বাচ্চা কাচ্চাগুলোকে দুনিয়াতে আনো। আমাকে একা জ্বালাতন আর কতদিন করবা? মাঝে মধ্যে অবাক হয়ে যায় স্বভাবের আকস্মিক পরিবর্তন দেখে। গিরগিটির ন্যায় রং বদলায়। হতবিহব্বল করে ফেলে সাইফাকে। তার কথার বিপরীতে হাসিটা কোনো রকম দমিয়ে মিথ্যা রাগ দেখিয়ে বলল, আমি আপনাকে জ্বালাতন করি? করই তো। আপনি তার চেয়ে দ্বিগুণ জ্বালাতন করেন আমাকে। আপনার বাচ্চা কাচ্চাগুলো পৃথিবীতে আসার পর সেগুলোকে আপনার ঘাড়ে চাপিয়ে দিব। তারপর বুঝবেন আসল জ্বালাতন কাকে বলে। শাবাব ভুরু উঁচু করে বলল, এক্সপেরিয়েন্সড মনে হচ্ছে তোমাকে। সাইফা কথার অর্থ বুঝে কপাল কুঁচকে চাইল। শাবাব ঠোঁট কামড়ে হেসে উঠে বলল, প্রসেসিং শুরু করে দিই কেমন? লজ্জা লাগে না আপনার? না, আমি নির্লজ্জ ছোটবেলা থেকে। ঠিক বলেছেন, তবে আমার ছোটবেলা থেকে অনেক লজ্জা। এতই লজ্জা তোমার যে বিয়ের আগে পরপুরুষকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলতে, আর এখন? চুপ থাকেন। আমাকে ধমকাচ্ছ?
সেই সাধ্য আমার নেই। আপনি বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে স্বপ্ন দেখুন, আমার অনেক কাজ আছে। ভাবছি আগামীকাল দুপুরে খাবার নিয়ে হসপিটালে যাব। শাবাব সম্মতি দেয়। সাইফা আগামীকালকের জন্য সব আয়োজন করতে লাগলো এক হাতে। কিচেনে কাজ করতে করতে একাকী লজ্জা পেয়ে যাচ্ছে। শাবাবের সামনে স্বাভাবিক থাকলেও এই মুহূর্তে গালে লাল আভা ছড়িয়ে। এটাই তো প্রকৃতির নিয়ম। বিবাহিত দম্পতির মধ্যে ভালোবাসার শক্তবাঁধন তৈরি করে তাদেরই অংশ তাদের সন্তান। ভাবতে ভাবতেই কল্পনার জগতে ডুব দেয়। তাদের সম্পূর্ণ পরিবারের চিত্র আঁকতে থাকে সেই কল্পনায়। সাজানো কল্পনায় কিছু সুন্দর মুহূর্ত। ভাবনার সাগরের অতলে ডুবে ভুলতে বসেছে, চুলোয় ডাল বসিয়েছে। পোড়া গন্ধে ঘর থেকে বেরিয়ে এসে শাবাব কালো ধোঁয়া উঠতে দেখে দৌড়ে এসে চুলো নিভিয়ে দিল। সাইফা তখনও অন্যমনস্ক। আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। পিতৃপক্ষে আয়েশ করে শুয়ে আছে এক ফুটফুটে বাচ্চাছানা। ফোনে স্লো বেবি রাইমস চলছে। ঘন চুলগুলো কোকড়ানো, কালচে বাদামি রঙের, ফোলা গালগুলো লালাব বর্ণের। গোলাপের পাপড়ির ন্যায় ছোট্ট ঠোঁট জোড়া উল্টে আছে। সাদা টি শার্ট চেপে বাবার বুকের সাথে লেপ্টে অবলীলায়। একই ভঙ্গিতে তার বাবাও। সুটাম এক হাতে জড়িয়ে আছে মেয়েকে। নিঃশ্বাসের ওঠানামা করা গতির সাথে ওঠানামা করছে ওই ছোট্ট দেহটিও। কি মনোমুগ্ধকর দৃশ্য। চোখ জড়িয়ে গেল সাইফার। দুজনকে বিরক্ত করা সূর্যের কিরণকে বাধা প্রদান করলো পর্দা টেনে। পাটে পেয়ে গিয়ে এসে চুমু খায় দুজনের গালে। হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিতে চাইলেও ধমকের শিকার হলো। শাবাব চেঁচিয়ে বলল, দূর আমক, কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? ও কি শুধু আপনার মেয়ে? আমার একারই মেয়ে, দূর হও। আমি জন্ম দিয়েছি, 9 মাস আমি কষ্ট করেছি, আর মেয়ে হয়ে গেল পুরোটাই আপনার। আমার মেয়েকে দিন। তোমার আর কোনো কাজ নাই, বাবার বাড়ি যেতে পারো। আমার মেয়েকে দিন বলছি। বলেই সাইফা এগিয়ে এলো। এবারে নিয়েই ছাড়বে মেয়েকে। পেয়েছেটা কি? এদিন দেখার জন্য মা হয়েছিল। সারাদিনে যতটুকু সময় পায় স্পর্শ করতে পারে না মেয়েকে। তার অধিকার সবচেয়ে বেশি, আর তাকেই তুচ্ছ করা হচ্ছে। হ্যাঁ, যাবে বাবার বাড়ি, মেয়েকে নিয়ে তারপর যাবে। একদম স্পর্শ করবে না ওকে, আহমক। ঠাটিয়ে ধমক খেয়ে লাফ দিয়ে উঠেছে সাইফা। বাজখাই গলা, কি তেজ বাবা। চোখের কাছে সবটাই আবছা, চারিদিকে আধার, কিছুই দেখা মিলছে না। এ কি, মাত্রই তো সূর্য আলোড়ন ছড়াচ্ছিল, হঠাৎ ঘোর অন্ধকার কেন? পেটে ভার অনুভব করলে সঙ্গে সঙ্গে চোখ কষলে নেয় দুহাতে। হাই তুলে পাশে তাকালো। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বুঝতে পারলো এতক্ষণ যা ঘটেছিল সবটাই তার অলেখ খেয়াল, মনোমুগ্ধকারী স্বপন। বাস্তবে শাবাব আছে, তবে একা। সাইফার পেটে হাত চেপে উপর হয়ে শুয়ে আছে। আর এখন গভীর রাত, সবটা স্বচ্ছ স্পষ্ট হলো। সাইফার মৃদু হাসলো এই মনোহর স্বপ্নের কথা ভেবে। পাশাপাশি শাবাবের তেজের বিনোদ দৃঢ়তার স্বপ্নেও। কোথাও ছাড় নেই। মানুষের স্বপ্ন 3 প্রকার। এর মধ্যে একটি হচ্ছে তার চিন্তা ভাবনাকে ঘিরে, যা বহুবার চিন্তা করা হয়, সেটারই চিত্র হিসেবে ফুটে ওঠে স্বপ্নে। সাইফার সাথেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ফের শুয়ে পড়ে পেটানো বুক ঘেঁষে গালে হাত রেখে ঘুমান্ত স্বস্তির জনাবের উদ্দেশ্যে বলে উঠল, আমার স্বপ্নেই আপনাদের এত সুন্দর দেখাচ্ছিল। না জানি বাস্তবে কত সুন্দর লাগবে। আমি অপেক্ষায় আছি। প্রার্থনা করি আমাদের পরিবার অতি শীঘ্রই পূর্ণ হোক। শাবাব। নাম ধরে ডাকার সাহসটা আজ অব্দি হলো না। ঘুমন্ত অবস্থার ফয়দা নিয়েছে। মনের করে নাম ধরে ডাকার ইচ্ছেটা সন্তর্পণে পরিপূর্ণ করে। অধর ছুঁয়ে তৃপ্ত করল হৃদয়কে। সকালের প্রারম্ভিক অংশ। পূর্বাকাশে সূর্য ধীরে ধীরে তার স্থান স্থির করে নিচ্ছে। ব্যস্ত শহরের মানুষের চলাচলের সূচনা ঘটবে পথে, প্রান্তরে। সড়কের বুকে চলা হরেক যানবাহনের বিরক্তিকর শব্দে অভ্যস্ত মানব সমাজ। অতশত জিনিস ভাবলে চলবে? তাগিদ আছে জীবিকা নির্বাহের, দায়িত্বের। রৌদ্রের আলো জমিনে পড়তেই কেমন এক চঞ্চলতা বিরাজ করে। খুঁজে নেয় মানুষের চোখের মাঝেও সৌন্দর্য, অস্থির সৌন্দর্য, যা হইচইয়ের মধ্য দিয়ে সুপ্রভাত শুরু করে। বত্তাই নেই 3 তলার ফ্ল্যাটটিতেও। একদিকে দুপুরে খাবার প্যাক করে রাখা হচ্ছে, অন্যদিকে সকালে নাস্তার আয়োজন। ঘেমে নিয়ে জুবুথুবু সাইফা। তুলোর তাপটা যেন অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে। ঠিক তখনই ভেজা টাওয়াল কপালে এসে ছুঁয়ে দেয়। নিঝাট হিম ছোঁয়া। পুরো ঘামে সিক্ত মুখটা মুছে দিচ্ছে যতনে। পারে না কিছুই তেমন, তারপরও নীরবে সাহায্যের হাত বাড়ালো। এলোমেলো রান্নাঘর গুছিয়ে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত। এক পর্যায়ে বলে উঠল, বলেছিলাম খালাকে আসতে বলি, অন্তত সকাল সকাল উঠে তোমার এসব করা লাগতো না। পল্লবিত অবসন্ন মুখে সাইফা তার ভুলটা বুঝতে পারে। পুরো সংসার একা সামলানো যে ভূত ঘাড় চেপে মাথায় উঠেছিল টের পাইয়ে দিচ্ছে, বলল, ভেবেছিলাম পারবো। তোমার ভাবনাগুলো তোমার মতে মাথা মোটা। আগামীকাল থেকে খালাকে আসতে বলবো। সাথে নিজেও সাহায্য করবেন।
বুকে হাত বেঁধে তীর্যক দৃষ্টি ছুঁড়ে শাবাব উত্তর দেয়। তোমার ফেলে রাখা কাজগুলো কি করে? যখন রান্নার শেষে পুরো কিচেন এলোমেলো করে যাও সেগুলো কে গোছায়? ঘুম থেকে উঠে রান্নাঘরে যখন দৌড় লাগাও ঘর কে গোছায়? আমার খারাপ কাজের বদনাম আছে, ভালো কাজের সুনাম নাই। দৃষ্টির অগোচরে সাহায্য করেছে শাবাব। কখনো চোখে পড়ে আনমনে খুশি হয়েছে, আবার কখনো তাড়াহুড়ায় লক্ষ্য করা হয়নি। আড়ালে অন্তরালে সাইফার সাথে হাতে হাত মিলিয়ে অনেকেই কাজ করেইছে শাবাবও। সাইফা বলল, মাথা নামান। কি বললাম ঝুঁকে আসুন। নির্বোধ শাবাবের মুখভঙ্গি, কোনো ঝুঁকবে? তারপরও মাথা নুইয়ে দিল। সাইফা টুপ করে কপালে চুমু খায়, ঠোঁট টিপে হেসে বলল, আপনার ভালো কাজের রিওয়ার্ড। রিওয়ার্ড না, আমাকে চুমু খাওয়ার বাহানা। আমাকে দেখে লোভ সামলাতে পারো না সেটা বলো। সাইফা রূঢ় কণ্ঠে বলল, শহরে আপনার বদনামেই থাকুক, সুনামের কোনো দরকার নেই। আপনি বদনামেরই যোগ্য। থ্যাঙ্কস। আবহাওয়ার মতো বদল ভূপৃষ্ঠে থাকা মানুষের মনের মতোই, কখনো বরফে ঢেকে থাকা পাহাড়ের ন্যায় শীতল, কখনো আগ্নেয়গিরির মতন উত্তপ্ত, আবার কখনো অকল্পনীয় বর্ষণ। আজ আগ্নেয়গিরির মতোই অতুষ্ণ নিসর্গ। ললাটের দুধারে জমে থাকা ঘাম অস্থির করে তুলেছে আবিরের হৃদয়। কি করবে? নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে শাম্মার। নিজের হাঁসফাঁস ঢাকছে মেয়েটি। বিধ্বস্ত অবস্থায়ও কাউকে সুন্দর দেখায়। উষ্ণ হাওয়ায় শীতল হলো চক্ষু। তবে এই মুহূর্তে জরুরি ছায়া। শাম্মাকে ইশারা করলো কিছু সময় অপেক্ষা করতে। দৌড়ে গিয়ে একটি ঠান্ডা পানির বোতল কিনে আনলো। শাম্মার দিকে এগিয়ে দিয়ে বলল, এখন খাবেন না, একটু জিরিয়ে তারপর খান। গরমে সরাসরি ঠান্ডা পানি খাওয়া উচিত না। ডাক্তারের ডাক্তারি কারবার। শুনল শাম্মা আবিরের কথা। মধ্যম গতিতে কদম এগিয়ে ছাউনির নিচে এসেছে। সামান্য বিশ্রাম দিল দেহকে। তারপর গটগট করে পানির বোতল অর্ধেকের বেশি শেষ করেছে। পর মুহূর্তে চোখ যায় আবিরের ঘামে লেপ্টে থাকা শার্টের দিকে। তৎক্ষণাৎ অনুশোচনাবোধ জন্মায় পানির বোতলের দিকে চেয়ে। নিজেকে স্বস্তি দিতে গিয়ে এই বেচারার কথা ভুলে গেছে। শাম্মা বলল, সরি, নিশ্চয়ই তোমারও তেষ্টা পেয়েছে। এখানে বসো, আমি তোমার জন্য আরও একটি ঠান্ডা পানির বোতল নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আপনার অবশিষ্ট দিয়ে আমার চলে যাবে দিন। বোতলে পানি কম অবশিষ্ট আছে। শাম্মা এক চেয়ে রইল। হাত পেতে আছে আবির। অপরাধবোধ সাথে নিয়েই পানির বোতল এগিয়ে দেয়। শাম্মা জানতে চাইল, তুমি কি আসলেই এত ভালো, নাকি মনে মনে শয়তানি আছে? আবির যেন বেগ পাই হেসে বলে, সবাই কি আপনার ভাইয়ের মতন? কি করেছে এই অসভ্যটা? দিব্যি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, অথচ সবাইকে বোঝায় সে অ্যাংরি ইয়াং ম্যান। তার কোনো অনুভূতি নাই। সে তো আমি জানি, তুমি তোমারটা বলো। আমার ভেতর বাহির দুটোই সেম। সবাই বলে, আমি জানি না। আপনার কি মতামত? তোমাকে আমার মিচকে শয়তান মনে হয়। হো হো করে হেসে উঠল আবির। শাম্মার কথার ভঙ্গি তার বলা কথার চেয়ে বেশি হাস্যকর। প্রথমবার শান্তশিষ্ট ছেলেটিকে এরূপ হাসতে দেখে খানিক বিমূঢ় শাম্মা। আপনা আপনি তার মুখেও হাসি ফুটল। চোখ নত করে নেয়। আপনাকে আমার ভাইয়ের মতোই ঘাটতারা মনে হয়। একটু ঘাটতারা না হলে সমাজে টিকা মুশকিল। এত কঠোরতাও ভালো না। সাধে কঠোর হয় মানুষ? মুহূর্ত বিশেষে নরম হতে হয়। বিশেষ মুহূর্ত আসুক আগে। মনোহর দৃষ্টিপাত করল আবির। হুঠাৎ দৃষ্টির ধরন বদল লক্ষ্য করে শাম্মা। সুযোগের সদ্ব্যবহার করে ধীরে ধীরে উন্মুক্ত করছে হৃদয়। ফাহাদের বিয়েতে আসবেন? আপনাকে হলুদ রংটা মানায়। তো? আবির মাথা দুলিয়ে জবাব দেয়, না কিছু না। আজ আমি স্বাবলম্বী স্ত্রীর দায়িত্ব পালন করব। আপনাকে সাদা আর কালো শার্টের মোহ মায়া ত্যাগ করিতে সাহায্য করিব আমি। আপনি রাজি? সাইফার কথা বলার ভঙ্গি নাটকীয়। সাধু আর চলিত ভাষা একসঙ্গে মিশিয়ে জগাকে ছড়িয়ে শাবাবের কানের সামনে পরিবেশন করছে। শাবাব হেসে খুবই সাবলীল ভঙ্গিতে সাইফার কথার জবাবে বলে উঠল, না। বিরক্তিকর চাহনি ছুড়ে সাইফা বলে উঠল, শোকে মুহ্যমান মানুষকে আমি আমার সন্তানের বাবা বানাচ্ছি না। ভেবে নিন কি করবেন। অন্য কাকে বানাবে তোমার বাচ্চার বাবা? তুমি কি পরকীয়াতে লিপ্ত মাথা মোটা? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। তোমার প্রেমিকের মগজে বুলেট ট্রান্সফার করব। সাইফা ফোন হাতে নেয়। ডায়াল লিস্টে নাম্বার খুঁজতে থাকে। শাবাব ছো মেরে ফোনটা নিয়ে গেল, বলল, কাকে কল করতে যাচ্ছিলে? আপনার শ্রদ্ধেয় আম্মা জানকে জানতে ইচ্ছে করে। জানতে চাই আপনাকে জন্ম দেওয়ার আগে কি খেয়েছিলেন তিনি। জেনে কি করবে?
সেটা অ্যাভয়েড করে চলবো। আমার ঘরে যেন দ্বিতীয় স্বভাবের জন্ম না হয়। দ্বিতীয় স্বভাবেরই প্রয়োজন, মাথা মোটা হাম্মুকের কোনো দরকার নাই। বুড়োতে দুজনের তর্কের বাধা হয়ে দাঁড়ালো ফাহাদ। এসে বলল, চুরির কেস ছোটখাটো 5 মিনিটের ব্যাপার। বিয়ের কারণে ছেলেটার কাছে মন নেই। শাবাব ফাহাদকে আঙ্গুলের ইশারায় কাছে ডাকে। অবুদে মুখে মাথা নুয়ে সিনিয়র অফিসার সামনে দাঁড়িয়ে বলল, জি স্যার। বিয়ের প্রিপারেশন কেমন চলছে? মুখে জ্যোতি ফুটল, বলে উঠল, জম্পেশ। খুব খুশি না? ফাহাদ মাথা চুলকে লাজুক স্বরে বলতে লাগলো, ইয়ে না মানে ধরো তোমাদের বিয়েতে কবুল বলার মুহূর্তে একটা বড় সড়ো কেস আসলো, কি করবে? বিয়ে নাকি নিজের কাজ? ইচ্ছাকৃত দাধাই ফেলে শাবাব তাকে বিয়ে করতে বারে বারে নিরুৎসাহিত করে যাচ্ছে। কেন বিষয়টা মাথায় খেলল না ফাহাদের? সে আসলেই বোকা, নাকি কথার জালে ফেলে বোকা বানানো হচ্ছে তাকে? সাইফার এতদিনে অল্প অল্প অভিজ্ঞতা হয়েছে, শাবাবের কথার ধাঁচ আন্দাজ করতে পারে। গুমরো মুখো বোকা বানিয়ে যাচ্ছে ফাহাদকে, আর ফাহাদ তার কথার প্যাচে খুব সহজেই পড়ে যাচ্ছে। সাইফা ফাহাদকে উদ্দেশ্য করে বলল, প্রথমে কবুল বলে ফরজ কাজ সারবে, তারপর শেরওয়ানি পরেই কেসের জন্য দৌড় লাগাবে, বুঝেছো? ফাহাদ মাথা দলায়। শাবাব মুখ কুচকে চাইল সাইফার দিকে, ফাহাদের দিকে চেয়ে বলল, ওসব ছোটখাটো চুরির কেস তুমি সামলাতে পারবে ফাহাদ, আমার পূর্ণ বিশ্বাস তুমি পারবে। মোটেও ইচ্ছে ছিল না এই কেসে নিজেকে জড়াতে, যেখানে হবু বউ অপেক্ষা করছে শপিং করতে যাবে বলে, আর এখানে শাবাব কথার মার পেঁচে পড়ে আধার আচ্ছন্ন মুখটা নিয়ে বেরিয়ে গেছে। সাইফা বলল, অযথা ছেলেটার সাথে এমন করেন আপনারা। এমনিতেই বিয়ে আর কাজের প্রেসারে অবস্থা নাজেহাল। মায়া হচ্ছে ওর জন্য? হ্যাঁ হচ্ছে। যাও তুমি ওর সাথে গিয়ে ওকে হেল্প করো, আগামী 24 ঘন্টা আমার চোখের সামনে যেন না দেখি। সাইফা দুষ্টু সুরে জানতে চাইল, 24 ঘন্টা পর দেখা দিতে পারবো। ভেবে দেখা যাবে পরে। কুবুদ্ধি আসতে সময় নেয় না মাথায়। ঠিক এই মুহূর্তে ভুলভাল বুদ্ধি এসে হাজির। লোকটাকে শিক্ষা দিলে কেমন হয়? ভালোবাসা প্রকাশ করেনি এই অবধি, চিন্তাটাও দেখায় না। সবকিছু নিজের মধ্যেই সীমাবদ্ধ, যেন কেউ তার অনুভূতিগুলোও চুরি করে নেবে। ক্ষণিকের দূরত্ব দিয়ে তাকে পরখ করাই যায়। সাইফা উঠে দাঁড়ায়, শাবাবের উদ্দেশ্যে বলল, আচ্ছা শুনুন, আমি ফাহাদের সাথে যাচ্ছি, আমার প্রয়োজন পড়তে পারে। চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টি ছুড়ে শাবাব। যে কাজে বিরক্ত হয় সেটাই কেন করা লাগবে? সাইফা আবার বলে উঠল, নিজের জেলাসি সাইডে রাখুন, কাজ এটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমার অপেক্ষা করা লাগবে না, বাড়ি চলে যাবেন একাই। ওকে, গেলাম আমি। যা ইচ্ছে করো, আমাকে জানানোর প্রয়োজন নাই। ঘড়ির কাঁটা 11টায়। বাড়ি ফিরেছে শাবাব বুড়োতে 10টা অবধি অপেক্ষা করে। সচরাচর 8টা পর্যন্ত থাকা হয়। এই মেয়ের কোনো হদিস নেই, কিছুতেই ফোন দিয়ে জানবে না কোথায় আছে। একা ঘরে পায়চারি করতে শুরু করলো। চিন্তা হচ্ছে, উপায় না পেয়ে ফাহাদকে কল মেলালো, বলল, কেস সলভড? হ্যাঁ স্যার, কেস সলভ হয়েছে অনেকক্ষণ আগেই। কি যে একটা অবস্থা জানেন না, স্ত্রীর গয়না চুরি করেছে খোদ স্বামী। ভালো করেছো। শাবাবের মুখে এমন জবাব শুনে কিংকর্তব্য বিমূঢ় ফাহাদ। স্ত্রীর গয়না চুরি করা কি ভালো কাজ? ফাহাদ কেন জবাব দিল না? শাবাব প্রশ্ন করল, তুমি বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, ঘন্টাখানেক হলো। ফাহাদ কাজ শেষ করে বাড়ি পৌঁছে গেছে, অথচ সাইফার কোনো খোঁজ খবর নেই। কপালের ভাঁজ গাঢ় হলো। খানিক সময় নিয়ে আবার প্রশ্ন করল, সাইফা কোথায়? সাইফা ম্যাডাম? আমি তো জানি না স্যার। দ্রুত গলায় শাবাব জানতে চাইল। জানো না মানে? তোমার সাথে যায়নি? না স্যার। কিছু না বলেই ফোনটা কেটে দেয় শাবাব। কাজের কথা বলে কাজেই যায়নি, তাহলে কোথায় গিয়েছে? রাত তো কম হলো না। কপালে হাত ঘষে সাইফার নাম্বারে কল মেলালো। কয়েকবার রিং হয়ে কেটে যাচ্ছে। আরও কয়েক দফা ফোন করেও লাভ হলো না। আকস্মিক অস্থিরতা বাড়ছে হৃদগহ্বরে। কোথায় খুঁজবে? কার কাছে খোঁজ মিলবে তার? অপরদিকে শাম্মার সাথে খোঁজ গল্পে মগ্ন সাইফা। ফোন সাইলেন্ট করে দিব্যি আড্ডা জমিয়েছে। এ বাড়িতে এসে ঘাঁটি স্থাপন করা সাইফা শাম্মার উদ্দেশ্যে বলল, আপু শুনুন, আপনার ভাই কল করে আমার কথা জানতে চাইলে বলবেন আমি এখানে নেই। আমার জীবন তেজপাতা বানানোর জন্য একটা শিক্ষা হওয়াই উচিত তার, তাই না? শাম্মা বলল, যদিও তোমার কথা ঠিক, কিন্তু পরে জানতে পারলে কি করবে? তোমার ধারণা আছে অবশ্যই। সাইফা হতাশ সুরে বলে উঠল, এতদিন সহ্য করতে পেরেছি, আর একটু সহ্য করলে কি বা আসে যায়? দুজনে একত্রে হেসে উঠল।
ফোনে ইতিমধ্যে 15টা মিসড কল এসেছে শাবাবের। মির্জার কাছে কল করে জানতে চেয়েছে হাসপাতালে আছে কিনা সাইফা। সেখানে থেকেও নাবোধক উত্তর আসে। শ্বশুর আব্বাকেও ফোন করতে থাকে, বাকি নেই। সেখানেও তার হদিস না পেয়ে শেষমেশ শাম্মার নাম্বারে ফোন করলো। সন্দেহ যেন না হয় তাই শাম্মা ফোন রিসিভ করে। হন্তদন্ত অস্থির গলায় শাবাব সরাসরি প্রশ্ন করল, সাইফা আছে সেখানে? শাম্মা স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, না তো, কেন? ফোনটা স্পিকারে রাখে শাম্মা। পাশে বসে ইশারা করে যাচ্ছে সাইফা। শুনতে চাই কি বলছে শাবাব। শাবাব অশান্ত, অনবস্থিত, রীতিমতো ঘাম ঝরছে শরীর থেকে। বলে উঠল, কোথায় গেল এ মেয়ে? পাগল করে ছাড়বে আমাকে। সাইফা মুখ চেপে হাসছে। নিঃশ্বাসের শব্দটা যেন ফোনের অন্য পাশ অব্দি না পৌঁছায়। সাথে শাম্মাও। হাসি থামিয়ে শাম্মা বলল, মেয়েটাকে তো অনেক জ্বালাস, হয়তো চলে গেছে তোকে ছেড়ে। 1 মিনিট চুপ থাকতো, ফোন কাটবি না। সাইফা দূরত্ব নিল ফোনের কাছ থেকে। ধরা পড়ে যাওয়ার চান্স আছে। আরো শক্ত করে অভদ্র মুখটা চেপে ধরেছে। অনেকটা সময় নেয় শাবাব, তারপর বলে উঠল, তোর সামনে বসে যে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে তাকে বল আমাকে কল করতে, রাইট নাও। কয়েক মিলি সেকেন্ডে গলা শুকিয়ে গেল সাইফা। কতটা চতুর এই লোক। ধরা পড়ে বিমুর শাম্মাও। দ্রুত হাতে ফোন কেটে দিল। গোল গোল চোখে চাইল সাইফার দিকে। তার দৃষ্টি বলছে এবার আর রেহাই নেই। অন্যদিকে সাইফার ফোন পুনরায় শাবাবের নাম ভেসে আসলো। ফোন ধরে কি নিজের কপালে নিজের শনির দশা টেনে আনবে নাকি? ধরল না। ভাবতে লাগলো কিভাবে বাঁচা যায় সিংহের থাবা থেকে। কাউকেই তো মানে না। ভাবনা চিন্তায় ছেদ পড়ে শাবাবের মেসেজে, এই রাতের বেলায় মাঝপথে দাঁড় করিয়ে রেখেছ আমাকে, একবার হাতে পড়ো শুধু, কাচ্চা চাবায় ফেলবো। মেসেজ পড়ে ঢোক গিলার পূর্বে আরও একটি বার্তা এসে হাজির লেখা, ওয়েট করো, আসছি আমি। অব্যক্ত ভালোবাসা বোঝা দেয়। বাস্তবতায় এটি নিগুড় এবং প্রভাবশালী অনুভূতি। এই যে ছটফটানি, এর কোনো নাম খুঁজে পাচ্ছে না শাবাব। নিতান্তই বাচ্চামো করছে হৃদয়। এভাবেই হারিয়ে যাওয়া যায়, এতই সহজ। তারপরও মনকে ভয় নামক অনুভূতি থেকে দূরে রাখতে পারছিল না। ফোবিয়া হয়েছে হারিয়ে যাওয়া এবং হারিয়ে ফেলা অনুভবের মাঝে। অলক্ষণে চেতনা দগ্ধ করছিল এত সময়। নিহাতি ছেলে মানুষই, ধরতে জানে না, ছাড়তেও জানে না। আড়ালে আবডালে তদারকি করার অভ্যাস। মাথাটা ঠান্ডা হলো। নিশ্চিন্ত হয়েছে জেনে সাইফা ঠিক আছে, তার বাড়িতেই আছে। কোনো কিছু না ভেবেই বাড়ি থেকে বেরিয়েছিল। জনে জনে ফোন করে খোঁজ করছিল তার। অথচ নির্বোধ মেয়েটি বেশ আছে। বরাবরের ন্যায় রাগ চাপে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো মন। ভয়ে শিরশির করা দেহ নিয়ে শ্বশুর শাশুড়ির রুমে অবস্থানরত সাইফা। পৃথিবী আজ এদিক ওদিক হয়ে গেলেও শাবাবের মুখোমুখি হবে না। তবে তাকে নাকানি চুবানি খাইয়ে মনের মধ্যে পৈশাচিক আনন্দ উপভোগ করছে। ভয়ের মধ্যে মুখে লজ্জাহীন হাসি। রুনা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না, জানতে চান, কি হয়েছে তোমার? সাইফা জবাব দিল, আপনার ছেলের মাথা গরম মা। লুৎফর বেগ বলে উঠলেন, মাথা ঠান্ডা ছিল কখন? তোমাকে ধমকাইছে? আমাকে বলো। আজ বাপ বেটার মধ্যে একটা যুদ্ধ হয়ে যাক, অনেকদিন ফাঁক পেয়ে আছি আমি। মনের দুষ্টমি আরো বেগ পাই লুৎফর বেগের সমর্থনে। কাঁদো কাঁদো মুখে বলে উঠল, অযথা রাগ দেখায় বাবা, ভালো কথাও বলে রাগ দেখিয়ে। বলেছিলাম রুনা, আমাদের বাচ্চা চেঞ্জ হয়েছে। এই অসভ্য আমার ছেলে হতেই পারে না। তোমার সাথে আমি কখনো এমন করেছি বলো? রুনা বেগম বললেন, তোমার শুধু একটা বাহানা চাই আমার ছেলেটার সাথে ঝামেলায় জড়ানোর। কি কারণে ক্ষেপে আছে সেটা শুনি। এখানে চুপ বনে গেল সাইফা। দোষ তো তার, সেই উস্কে দিয়েছে পাগলা সারকে। শ্বশুর শাশুড়ির সামনে সম্মান ধূলিসাৎ হয়ে যাবে স্বীকার করলে। তালা এঁটে নিল মুখে। অনবরত কলিং বেলও, সাথে দরজা পেটানোর আওয়াজে বিছানার মধ্যিখানে আরো জড়সড় হয়ে বসলো সাইফা। এক হাতে রুনা বেগমের হাত চেপে আছে। শাম্মা দরজার দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ, ভেঙে ফেল দরজা, নবাবের বংশধর। দরজা খুলে দেখা মেল অগ্নিমানবের। পতাটকে দাঁড়িয়ে থেকে শাম্মাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে গেল। পুরো বাড়ির এক একটা ঘর খুঁজে খুঁজে দেখছে শাবাব। শেষমেশ পা থাকে বাবা মায়ের রুমে। দাঁত কেরমের করতে করতে এগিয়ে এসে বলল, আমার সাথে এসো। সাইফা রুনা বেগমের দিকে চেয়ে মৃদু গলায় বলে উঠল, মা। রুনা বেগম শাবাবের দিকে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে তোমাদের? লুৎফর বেগ সর্বদা তৈরি থাকেন আগুনে ঘি ঢালতে। ক্যাটক্যাটে কণ্ঠে বলে উঠলেন, ওর মেজাজ দেখানোর জন্য কি কোনো বিশেষ কারো প্রয়োজন আছে? সব জায়গায় নিজেকে জাহির করতে হাজির হয়ে যায়। শান্ত গলায় শাবাব বাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আপনাকে কিছু বলেছি আমি? হুট করে উড়ে এসে ঝুড়ে বসতে যাচ্ছেন কেন? আমি তোমার বাবা হই,
আমার অধিকার আছে কথা বলার। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কার অধিকার খাটে না? অবশ্যই অধিকার খাটে। তুমি মেয়েটাকে বিরক্ত করছো, কষ্ট দিচ্ছ। বাবা হিসাবে তোমাদের শাসন করব না? ঠিক আছে, করেন শাসন। এই মেয়েকে জিজ্ঞেস করেন ও কি করেছে। মাথা না কুবুদ্ধির কারখানা। আমাকে না জানিয়ে চিন্তায় ফেলে এই বাড়ি এসে শাম্মার সাথে আড্ডা জমিয়েছে। এই বাড়ির বউ সাইফা, যখন ইচ্ছে আসতে পারে। আমাকে না জানিয়ে? প্রশ্ন করলো শাবাব। ও যাই হোক, আমার মন বলছে তোমারই দোষ। রূঢ় কণ্ঠে শাবাব জবাব দিল। সেটা তো বটেই, সব দোষ নন্দ ঘোষ। চোখের দৃষ্টি অনেক কিছু ইঙ্গিত দিয়ে যায়। স্বাভাবিক চাহনি না, চোখ রাঙিয়ে ঘর থেকে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে ভালো কোন দিন কি হাতে নাতে পাবে না। ফোন হাতে নিয়ে মেসেজ করলো, একই বাড়িতে থাকা সত্ত্বেও লিখলো, এই দিন দিন না মুখ, কতদিন পালিয়ে বেড়াবে, কত ঘন্টা। বাড়ির এক প্রান্তে শাম্মার ঘর, অন্য প্রান্তে শাবাবের। দুজন দ্বিমুখী। বাবা মা তাদের ছোটবেলার যুদ্ধ বিবেচনা করে দুজনকে দুকোনায় রাখার পরিকল্পনা করেছিলেন। বাড়ি তৈরির সময় এই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেন দুজনের মধ্যে সাপ বেজির মারামারি সৃষ্টি না হয়। কপালে এমনিতেই শনির দশা ঘোরাফেরা করছে, ঝামেলা হবে নিশ্চিত। তবে কিছু সময়ের জন্য ঝামেলা এড়িয়ে শান্তিতে থাকা গেলে সেটাই ক্ষতি কিসের। সেই কারণে শাম্মার ঘরে আজ রাতটা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা সাইফার। উঠতি ঝড়কে থামানোর জন্য সঠিক ব্যবস্থাও তো গ্রহণ করতে হবে। তমস্যাচ্ছন্ন রজনীতে ঝিঝি পোকার আওয়াজ ভাসছে চারিদিকে। সাইফা এবং শাম্মা উভয় পরিপূর্ণ ঘুমে তলিয়ে। হুট করে মনে হলো কেউ ঠিক মুখের উপর উষ্ণ নিঃশ্বাস ফেলছে। ঘুম হালকা হয়ে আসে। মুখ কুঁচকে চোখ খোলার সাথে সাথে চমকে উঠল অতি সন্নিকটে কারো মুখমণ্ডলের অবছয়া দেখে। ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করার পূর্বে বল প্রয়োগ করে মুখ চেপে ধরে সাইফার। চক্ষু কোটর থেকে বেরিয়ে আসছে। ধীমে গলায় শাবাব বলে উঠল, চিৎকার করলে হাড়গোড় গুঁড়ো করে ফেলবো। মুখ চেপে রাখাই কোনো উত্তরও দিতে পারছে না। আনচান করতে করতে গভীর রাতে এই ঘরে এসে হাজির। শাবাব কোমর বেঁকিয়ে পাজা কোলে তুলে নিল সাইফাকে। মুখ থেকে হাত সরে যাওয়ার কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেই শাবাব বলে উঠল, চেঁচিয়ে নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিও না। সাইফাকে ঘরে এনে এক প্রকার ছুঁড়ে ফেলেছে বিছানায়। দরজাটাও পায়ের সাহায্যে বন্ধ করেছে। ক্রোধিত মুখখানা রক্তলাল। ঠোঁট কামড়ে পালাবার পথ খুঁজতে থাকা সাইফার দিকে সামান্য ঝুঁকে এসে বলল, কি ভেবে এই নাটকটা করলে? সাইফা নীরব, ড্যাব ড্যাব করে চেয়ে শাবাবের দিকে, ভয়হীন, স্বাভাবিক। আশ্চর্য হলো শাবাব সাইফার কোনো রকম আতঙ্কিত প্রতিক্রিয়া না দেখে। ফের কুরুর গলায় প্রশ্ন আসে, ভেবেছিলে পাগল হয়ে যাব তোমাকে ছাড়া? সাহসের সব সীমা ছাড়িয়ে সাইফা বলে উঠল, পাগল তো হয়েই গিয়েছিলেন। ফিরতি জবাবের গতিতে ভেবাচাকা খেয়ে গেল শাবাব। সত্যি ভয় পেয়েছিল, আর কিছুক্ষণ খোঁজ না পেলে পাগলও হয়ে যেত। যত সম্ভব দ্রুত নিজের ভাবভঙ্গি স্বাভাবিক করে। তোমার যে অসুখ হয়েছে আমাকে পাগল করার, সে অসুখ সহজে সারবে বলে আমার মনে হয় না। প্রতিদিন নিয়ম করে ওষুধ দিতে হবে তোমাকে। এবারের জন্য ক্ষমা করে দেন। আগামীবার এমন দুঃসাহস করব না। কোথাও পালাতে হলে আপনাকে জানিয়ে তারপর পালাবো, কেমন? কিছু অপরাধীকে ওয়ার্নিং দিলেও তারা শুধরায় না। তুমিও ওই ক্যাটাগরির অপরাধী। তোমাকে হাতে রাখতে হলে বিশেষ মেডিসিনের ওভারডোজের প্রয়োজন। আজকের দিনের শাস্তিটা দিয়ে নেই, তারপর পালানোর সাহস অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় না। আমাকে ছাড়া থাকতে পারেন না সেটা বলেন। রাগের আড়ালে লুকাচ্ছেন কেন আসল কথা? ভয়ঙ্কর শীতল দৃষ্টি, ব্যাকুলতায় ভরপুর, কিছুটা উন্মাদও বটে। ঘাড়ে মুখ ডুবিয়ে অবশিষ্ট সাহসটুকু শুষে নিচ্ছে। সময়ের ব্যবধানে অধিক অশান্ত হয়ে উঠে চিত্তে জমিয়ে রাখা অস্থিরতা, গলার শব্দহীন স্বীকারোক্তি। বিড়বিড় করছে জ্ঞানশূন্য হয়ে। ভালোবাসা স্বীকার করেছে ক্ষণে ক্ষণে, সাথে হারিয়ে ফেলার ভয় বেদনার বহিঃপ্রকাশ। জেদ ছেড়ে নিস্তেজ হয়ে শান্ত সুরে, আমার ভেতরটার অস্থিরতাগুলো কেন বুঝতে চাও না? কি সুখ পাও আমাকে পুড়িয়ে? জড়ানো কণ্ঠস্বর, কণ্ঠনালীতে আটকে আটকে আসছে। হুঁশজ্ঞানহীন, নিজের দুর্বলা থেকে ধামাচাপা দিতে ব্যর্থ অদৃশ্য মানব। ঠিক সকালে সূর্যের সাথে আবারও তেজস্বী হয়ে উঠবে। স্বভাব আচরণে কোনো পরিবর্তন আসবে না, সব সময়ের ন্যায় রসকসীন লৌহমানব হিসেবে সকলের সামনে উপস্থিত হবে। মুখমণ্ডল জুড়ে থাকবে বিরক্তির ছাপ। এড়িয়ে যাবে সবকিছু। লোক দেখানোর ব্যক্তিত্বের আড়ালে ক্ষীণত্ব লুকায়িত। নিষ্প্রবিত নিশীতে দুর্বল শান্ত স্বভাবকে ওতপ্রোতভাবে জড়িয়ে স্বর্গ সুখানুভূতি চিত্তে ধারণ করছে সাইফা। আপনাকে হলুদ রংটা মানায়। আলমারির সামনে দাঁড়িয়ে শুধু এই কথাটি কানের কাছে বেজে উঠল। আজ ফাহাদের বিয়ের অনুষ্ঠান। বাড়ির সকলেই তৈরি হচ্ছে।
বাকি শুধু শাম্মা। কাপড় নির্ধারণে বাধাপ্রাপ্ত। নীল রঙের একটি সালোয়ার স্যুট বের করেছিল, মন টিকল না সেটাই। চোখ ঘুরে ফিরে হলুদ রঙের দিকে টানছে। পরবে? সেখানে আবির আসবে নিশ্চয়ই। যদি ভেবে বসে থাকে তার জন্যই এই রংটা গায়ে জড়িয়েছে। 15 মিনিটের ভাবনা চিন্তা শেষে সিদ্ধান্ত নিলে ভাবলে ভাবক। হলুদ রং কি খারাপ নাকি? কি সুন্দর, এটাই পরবে। ঝটপট তৈরি হয়ে নিল। জুম্মার নামাজ শেষে বেরিয়ে পড়বে। এক শুক্রবারেই বাবা ছেলেকে একত্রে শান্তিপূর্ণভাবে দেখা যায়। তৈরি হয়ে 3 রমণী বসার ঘরে হাজির। একজনের হৃদয়ের হাল খানিকটা বেহাল, আর একজনের দেহের জয়েন্টে জয়েন্টে পীড়া। গালির বন্যা বইছে সাইফার মনে। পাষণ্ড লোক ঘুম থেকে টেনে তুলে ঠান্ডা ঝর্ণার নিচে দাঁড় করিয়ে শাস্তির সমাপ্তি ঘোষণা করে। রুনা বেগম হাতের ঘড়ি দেখলেন, বলতে লাগলেন, বাপ ছেলে রাস্তায় ঝামেলা শুরু করলো না তো? এখনো ফিরছে না কেন? নামাজ সেই কখন শেষ? কথা জমিনে পড়ার পূর্বেই দুজনে হাজির। একজন কাঁধে রেখেছে জায়নামাজ, আর একজন হাতে মুঠ করে আছে। উভয়ের কপালেই বিরক্তির ছাপ। একে অপরের প্রতি সন্তুষ্ট না দেখেই বোঝা যাচ্ছে। এমন ঘটনার দেখা মেলে অহরহ, তাই মাথা ঘামালো না কেউই। সাইফার বিরস মুখে চেয়ে থাকা দেখে ঘরের দিকে পা বাড়িয়ে শাবাব বলতে লাগলো, আমার কাপড় বের করে দিয়ে যাও। না, উত্তর দেওয়ার সুযোগ, সাহস কত রাতে জব্দ করা হয়েছে। তরতর করে উঠে পিছনেই শাবাবের। নিজের পছন্দ মতো কাপড় বের করে দিয়ে বাহিরে পা বাড়াতে শাবাব বলে উঠল, শাড়ির আঁচল ছাড়ো, কোমরের দিকে উন্মুক্ত তোমার। খোপা খুলো, পিঠের কোনো অংশ যেন দেখা না যায়। হুমকি ধামকি দিয়ে কথা বলা নতুন কি? তবে লজ্জায় পড়ল সাইফা। গতবার এমন কিছুই হয়নি। আজ নিজে নিজে চেষ্টা করেছে শাড়ি পরার, তাই হয়তো এই অবস্থা। দূরে সরে গিয়ে ঠিকঠাক করে নিল। চুল খুলে পিঠের উন্মুক্ত অংশে ছড়িয়ে দেয়। ফিরে এসে বলল, এবার ঠিক আছে? না। সরাসরি প্রত্যাখ্যানে জিজ্ঞাসা চোখে চায় সাইফা। পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে সাইফার দিকে এগিয়ে দিয়ে বলল, বিয়ের পর তোমাকে তেমন কিছুই দিতে পারিনি। এই রিংটা এনে তোমার কাপড়ের ভাঁজে রেখেছিলাম। তুমি এমন আহাম্মকের আহাম্মক, নোটিস তো করোনি, উল্টো অগোছালো কাপড়ের নিচে চাপা দিয়ে রেখেছিলে। এই ঘটনার ন্যূনতম আভাস পায়নি সাইফা। আলমারিতে আংটির বক্সের কোনো হদিসও পায়নি। দিন দিন অমনোযোগী হয়ে উঠছে। বিহব্বল দৃষ্টি শাবাবের দিকে। প্রশ্ন করল, কখন আনলেন? 2 দিন আগে। হঠাৎ মৃদু উচ্ছ্বাসের তরঙ্গ বইল মুখশ্রীতে। শাবাবের কাছে ফিরিয়ে দিল বক্সটি। হাত এগিয়ে দিয়ে বলল, আপনি পরিয়ে দিন। শাবাব বিনা বাক্যে হাতে আংটি পরিয়ে দিল। নেত্রপল্লব আচ্ছাদিত স্বর্ণের আংটি হাতে চকচক করছে। এক নজরে চেয়ে শাবাব। সাইফা বলল,